হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। এসএসসি এমটিএসের যে ক্লাসগুলো আমি শুরু করেছি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময়, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। এবং আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 6-10-2024 সালে পরীক্ষা হওয়া, 6-10-2024 পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার ফার্স্ট শিফটের প্রশ্নোত্তর আজ আমরা আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থেকো এবং লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আর তোমরা যদি আমাদের এসএসসি এমটিএসের পেড ব্যাচে ভর্তি হতে চাও, যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে সব সাবজেক্ট পাবে, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নাও প্রত্যেকে। ইনস্টল করার পর তোমরা সেখান থেকে মাত্র 349-এ আমাদের ফুল ব্যাচটা পেয়ে যাবে, যেখানে সব কিছু ডিটেলসে পড়তে পারবে, প্রিভিয়াস ইয়ার পাবে, সব কিছু পাবে। আর যদি শুধুমাত্র জিকে পড়তে চাও, শুধুমাত্র জিকের স্টাডি মেটেরিয়াল চাও, তাহলেও তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে জিকে পেড ব্যাচ। জিকে পেড গ্রুপ তৈরি করেছি, যেখানে হচ্ছে তোমরা 249 টাকা পেমেন্ট করার মাধ্যমে এত কিছু জিনিস তোমরা পাবে। 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এত কিছু জিনিসগুলো তোমরা পাবে। স্টাডিক জিকে পাবে 2020, 21, 22, 23, 19 প্রত্যেকটা সালের প্রিভিয়াস ইয়ারের জিকে পেয়ে যাবে তোমরা এখান থেকে, ঠিক আছে? তো তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমরা যদি শুধু জিকেতে জয়েন করতে চাও শুধু জিকেতে জয়েন করতে পারো, অথবা যদি পুরো ব্যাচটাই নিতে চাও ব্যাচটাও নিতে পারো। 349-এ পুরো ব্যাচ পেয়ে যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করো আরও ডিটেলসে জানতে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ডিটেলসে বলে দেবো। চলো প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ড্যাশ জয়পুরের একটি প্রাসাদ সওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছে। সওয়াই প্রতাপ সিং একটা জয়পুরে প্রাসাদ নির্মাণ করেছিলেন, সেই প্রাসাদের নামটা কি? কারেক্ট আনসার কী হবে? সেই প্রাসাদের নাম হচ্ছে, ছবি দেখে অনেকে বুঝতে পারবে, হাওয়া মহল ইজ দ্য কারেক্ট আনসার। হাওয়া মহল। এই হাওয়া মহল প্রাসাদটি রাজস্থানের রাজধানী জয়পুরেই অবস্থিত। রাজস্থানের রাজধানী পিঙ্ক সিটি জয়পুরে এটা অবস্থিত। নির্মাণ করেছিলেন সওয়াই প্রতাপ সিং। অনেক সময় এটাও আছে যে হাওয়া মহল কে নির্মাণ করেন, তো সওয়াই প্রতাপ সিং এটা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্নে যাব আমরা। 2 নম্বর কি আছে? সিন্ধু নদীকে 2500 বছর আগে ইরানি এবং গ্রিকরা ড্যাশ বলে ডাকত। ইরানি এবং গ্রিকরা 2500 বছর আগে বলতে কোন সময়ের কথা বলা হচ্ছে? যখন গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারতে এসেছিলেন, সেই সময়ের কথা এটা বলা হচ্ছে, ঠিক আছে? তো চলো, আমাদের কারেন্ট চলে গেছে, তাই আমরা কি করব, এখানে আমাদের একটু এটা অফ করে দিই, মানে ভিডিওটা অফ করে দিচ্ছে, ঠিক আছে? চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো কি আছে পরবর্তী প্রশ্ন। তাহলে এটা কি বলতো? 2500 বছর আগে ইরানি গ্রিকরা ড্যাশ বলে ডাকতো, কি বলে ডাকতো? হিন্দোস বলে ডাকতো। সেই সময় হিন্দোস বলা হতো। সিন্ধু নদীকে কি বলা হতো? হিন্দোস। ইংরেজিতে স্পেলিংটা হচ্ছে HINDOS, হিন্দোস, মানে আলেকজান্ডারের সময়কালে। তোমাদের একটা কমেন্ট দিয়ে দেবো, কমেন্টে বলার জন্য অনুরোধ করব তোমাদেরকে যে আলেকজান্ডার এবং কার মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আলেকজান্ডার এবং কার মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম নিডারিয়ানের অধীনে পড়ে? ফাইলাম নিডারিয়ানের অধীনে পড়ে নিম্নের কোনটি? ফাইলাম নিডারিয়ানের অধীনে পড়ে নিম্নের কোনটি? ঠিক আছে, নিম্নের কোনটি ফাইলাম নিডারিয়ানের অধীনে পড়ে বলতে হবে। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে প্রবাল। অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার, প্রবাল। এই ছবিটা কিন্তু নয়, এই ছবিটা এখানে ভুল দেওয়া আছে। এই ছবিটা হচ্ছে সামুদ্রিক সি অর্চিনসের এটা ছবি, প্রবালের ছবি নয়। তো প্রবাল বা করালস এটা ফাইলাম নিডারিয়ানের মধ্যে পড়ে। দেখো, সমস্ত প্রাণীকুল, জলজ প্রাণী বলো বা স্থলজ প্রাণী, সরীসৃপ বা উভচর, যে কোনো প্রাণী বিভিন্ন পর্বের মধ্যে অন্তর্ভুক্ত। তেমনি একটা পর্ব হচ্ছে ফাইলাম নিডারিয়ান, তেমনি পর্ব রয়েছে ফাইলাম মলাস্কা, ফাইলাম কর্ডাটা, বিভিন্ন রকমের পর্ব রয়েছে। তো এই পর্বের একটা প্রাণী হচ্ছে প্রবাল। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। কোন ভারতীয় অর্থমন্ত্রী 1944 সালে ব্রেটন উডসে বিশ্ব মুদ্রা সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন? কোথায়? ব্রেটন উডসে 1944 সালে মুদ্রা সম্মেলন হয়েছিল, সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কে? RK ষণমুখম চেট্টি। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। RK ষণমুখম চেট্টি ছবিতে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন ভারতের প্রথম ফিনান্স মিনিস্টার। 1947 সালের 15ই আগস্ট থেকে 1948 সালের 19শে আগস্ট পর্যন্ত তিনি ভারতের ফিনান্স মিনিস্টার ছিলেন।
আর তারপর ভারতের ফিনান্স মিনিস্টার হয়েছিলেন কে? জন মাথাই। 5 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, কি আছে দেখো, নিচের কোনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি বইয়ের নাম? আশা করি প্রত্যেকেই এই উত্তরটা তোমরা করতে পারবে। ইন্দিরা গান্ধী যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে মাই ট্রুথ। কি নাম? মাই ট্রুথ। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা বই অপশন এ তে দেখতে পাচ্ছ যেটা ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা জওহরলাল নেহেরু লিখেছিলেন। তিনি ইন্দিরা গান্ধী যখন মুসৌরিতে থাকতেন সেই সময় জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে চিঠি পাঠাতেন, ঠিক আছে, সেই চিঠিগুলো একত্রিত করে তাদের সংকলন বের করা হয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, যেটা হচ্ছে উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন, আর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বই দুটো কে লিখেছেন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এসএসসি এমটিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো মন দিয়ে দেখতে থাকো। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, কি আছে দেখো, জোয়ার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? জোয়ার সম্পর্কে কোনটি ভুল? দেখো, নিম্ন জোয়ারকে নেপ জোয়ারও বলা হয়, এটা ঠিক আছে। পৃথিবীর পৃষ্ঠে সূর্য এবং চাঁদ দ্বারা প্রবাহিত মহাকর্ষীয় টানের কারণে জোয়ারের সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। পূর্ণিমা এবং অমাবস্যার দিনে বসন্তের জোয়ার দেখা দেয়, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? অপশন 1 নম্বরে যেটা আছে, চাঁদ যখন তার প্রথম এবং শেষ প্রান্তিকে থাকে তখন উচ্চ জোয়ার হয়, এই ব্যাপারটা যেটা লেখা আছে এটা কিন্তু ভুল আছে। তো 25টা প্রশ্ন, যে প্রত্যেক দিনই তোমাদের একটা কথা বলছি যে 25টা প্রশ্নের মধ্যে 2-3টা প্রশ্ন এমন থাকবে যেগুলোতে অনেক সময় নেবে, কিন্তু বুঝতে হবে প্রশ্নগুলো বারবার পড়ে, না হলে কিন্তু ভুল হবে। তাই এই প্রশ্নগুলো কি করবে, সময় কম থাকলে বড় প্রশ্নগুলো একটু স্কিপ করবে, লাস্টে সময় বাঁচলে কিন্তু তখন ওইগুলো করতে যাবে। মাইক্রোলিথ প্রাথমিক মানুষের দ্বারা ড্যাশ ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ এখানে জানতে চাইছে যে মাইক্রোলিথ ব্যাপারটা কি। প্রাথমিক যুগে যখন মানুষরা গুহায় বসবাস করত সেই সময়কালের কথা বলা হচ্ছে মাইক্রোলিথ। প্রাথমিক মানুষের দ্বারা ড্যাশ ব্যবহার করা হয়েছে। মাইক্রোলিথ বলা হতো কাকে? পাথরের হাতিয়ারকে বলা হতো মাইক্রোলিথ। সে সময়ের পাথরের হাতিয়ারকে মাইক্রোলিথ। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর আমরা দেখব, আমাদের খাবারে স্টার্চ এবং চিনি ড্যাশের রূপ। স্টার্চ বা স্টার্চ আর সুগার, স্টার্চ এবং সুগার কিসের রূপ? ঠিক আছে, মানুষের শরীরে স্টার্চ এবং সুগার কিসের রূপ? এটা হচ্ছে কার্বোহাইড্রেটের এক ধরনের রূপ। তাই তো মানুষের ডায়াবেটিস যখন হয় তখন চিনি খাওয়া বন্ধ থাকে, তার একই সঙ্গে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো, ভাত এগুলোও বন্ধ থাকে, ভাত আলু এগুলো খাবার বন্ধ থাকে। স্টার্চ এবং চিনি হচ্ছে কার্বোহাইড্রেটের একটা রূপ। নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ একটি নৃত্য যা বক্তৃতা, মাইম এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে। বক্তৃতা, মাইম এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে কোন নৃত্যটি? কারেক্ট আনসার। দেখো, এই ধরনের প্রশ্ন আমরা প্রত্যেকেই জানি যে কথাকলি কথাকার ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীআট্টম হচ্ছে কেরালা, কথাকলি হচ্ছে কেরালা, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এগুলো প্রত্যেকেই জানি, কিন্তু সেই ডান্সগুলো সম্পর্কে ডিটেলসে কিন্তু আমাদের সব কিছু জানা নেই, আর এতটা মনে রাখাও সম্ভব নয়। স্ট্যাটিক জিকের বিশাল বড় সিলেবাস আছে, এত বড় সিলেবাস মনে রাখাও সম্ভব নয়। তো দেখো, প্রিভিয়াস ইয়ার করার মাধ্যমেই আমরা এই উত্তরগুলো সলভ করতে পারবো। এটা উত্তর হয়ে যাবে কুচিপুড়ি। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স। নেক্সট, এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুচিপুড়ি ডান্স। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন রোগ দূষিত জল খাওয়ার ফলে হয় না? দূষিত জল খাওয়ার ফলে টাইফয়েড হয়ে থাকে, কলেরা হয়ে থাকে, মেনিনজাইটিস রোগ হয়, কিন্তু জলাতঙ্ক রোগটা কিন্তু পাগলা কুকুরে কামড়ালে বা যে কুকুরের শরীরে রেবিস ভাইরাস থাকবে, যে প্রাণীর শরীরে রেবিস ভাইরাস থাকবে সে যদি মানুষকে এসে কামড়ায় তখন কিন্তু এটা হবে। ঠিক আছে, পাগলা কুকুর 99% হয়ে থাকে কুকুরের ক্ষেত্রে, অথবা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এটা হবে। যদি অন্য প্রাণীর মধ্যে রেবিস থাকে, সেই রেবিস যদি সাধারণ মানুষকে কামড়ায় তখন কিন্তু এটা হবে। ঠিক আছে, 11 দেখব, নিচের কোন ব্যাডমিন্টন খেলোয়াড় কখনো অর্জুন পুরস্কার পাননি? পিভি সিন্ধু অর্জুন পুরস্কার পেয়েছেন, পারুল পারমার অর্জুন পুরস্কার পেয়েছেন, অশ্বিনী পনাপ্পা অর্জুন পুরস্কার পেয়েছেন। কিন্তু দেখতে পাচ্ছ এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছ তোমরা, নেহা পণ্ডিত একজন হচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার, তিনি কখনো অর্জুন পুরস্কার পাননি। তো এই 4 জনই হচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার, প্রত্যেকটাই নাম মনে রাখতে হবে। পরীক্ষায় আসতেই পারে যে পারুল পারমার কোন খেলার সঙ্গে যুক্ত, তখন তোমাকে বলতে হবে। নেক্সট দেখব, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে বিসিসিআই
লোধা সংস্কার বাস্তবায়নের তত্ত্বাবধানের জন্য 2017 সালে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসক কমিটির সিওএ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোনটি অংশ ছিল না? এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে এটা আর ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো এই প্রশ্নটার উত্তর জানার তোমাদের দরকারই নেই, আমি তোমাদের শুধু বিসিসিআই সম্পর্কে এখানে বলে দিতে চাই, ঠিক আছে। এটা বহুদিনের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। দেখো বিসিসিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল? 31 মে 1926 সালে বিসিসিআই প্রতিষ্ঠা হচ্ছে। অ্যাফিলিয়েশন পাচ্ছে 1983 সালে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি, বর্তমান সিইও হচ্ছেন হেমাঙ্গ আমিন, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন রাজীব শুক্লা, বর্তমান সেক্রেটারি হচ্ছে জয় শাহ। তাহলে শুধু মনে রাখবে কি, সেক্রেটারি হচ্ছেন জয় শাহ, অমিত শাহের পুত্র, এবং প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি। এই দুটো নাম তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আর মনে রাখবে যে 1926 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো মনে রাখবে। চলো নেক্সট প্রশ্নটা কি আছে দেখো। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের ভারত সরকারের একটি রিপোর্ট অনুসারে ভারত 2016 সালে ড্যাশ থেকে 1000 জীবিত জন্মের একটি শিশু মৃত্যুর হার রেকর্ড করেছে। ভারত 2016 সালে একটা পরিসংখ্যান করেছিল, যেখানে বলা হচ্ছে যে ইনফ্যান্টস বা সদ্যজাতরা, 1000টি সদ্যজাত যদি জন্ম হচ্ছে, সেখানে কত সদ্যজাত মারা যাচ্ছে, এই ধরনের একটা রিপোর্ট প্রকাশ করেছিল। যে রিপোর্টে 2016 সালের রিপোর্ট, সেই রিপোর্ট আমাদের মনে রাখার কিন্তু দরকার নেই 2016 সালের, কারণ এখানে আর প্রশ্নটা আসবে না। এখন আমরা মনে রাখবো যে বর্তমানে কি আছে সেটা, ঠিক আছে। এটা ছিল তখন 34টা, কত? 34টা। 2016 সালের রিপোর্ট হচ্ছে যে 34টা শিশু, 1000 শিশু জন্ম হলে 34টা মারা যাচ্ছিল। এটা বর্তমানের রিপোর্ট কি আছে দেখব। বলছে দ্য কারেন্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট ফর ইন্ডিয়া ইন 2024 ইজ 25.7999 ডেথস পার 1000। বর্তমানে হচ্ছে গড়ে 25টা ধরে নাও, 1000 শিশু যদি জন্ম হচ্ছে, 25টা শিশু মারা যাচ্ছে। লাইভ বার্থস এ 3.08 ডিক্লাইন ফ্রম 2023 থেকে 2024-এ 3% কমেছে। তো বর্তমানে যদি বলা হয় তাহলে হবে 25টা, ঠিক আছে। 2023 সালে ছিল 26টা। নেক্সট দেখব, নেক্সট প্রশ্ন। 26শে ডিসেম্বর 2004-এ সুনামিতে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তো ভারতে এতদিন পর্যন্ত যত ভয়াবহ ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা হচ্ছে 2004 সালের সুনামি, ঠিক আছে। সেই 2004 সালের সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের তামিলনাড়ু, এবং ভারতের বাইরের দেশ যদি বলা হয় তখন হবে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইসব দেশগুলো। আর ভারতের দেশ হচ্ছে তামিলনাড়ু, সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 15 হচ্ছে যান্ত্রিক শক্তি হলো সম্ভাব্য শক্তি এবং ড্যাশ শক্তির সমষ্টি। যান্ত্রিক শক্তি হচ্ছে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল। তাহলে কি হবে? গতিবিদ্যা এবং সম্ভাব্য শক্তির যোগফল হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। নেক্সট দেখব, ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল হলো একটি ড্যাশ চ্যাম্পিয়নশিপ। আইএসএল যেমন আইপিএল হচ্ছে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, তেমনি ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এখন প্রশ্ন থাকতে পারে যে 2023 সালের আইএসএল চ্যাম্পিয়ন হলো কোন দল? তো ছবিতে দেখতে পাচ্ছ 2023 সালের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 17, ভারতের সংবিধানের ডেস অনুচ্ছেদ ধর্মীয় বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতার সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় বিষয়গুলোকে ধর্মীয় স্বাধীনতাটা দেওয়া হয়েছে? কি হবে কারেক্ট আনসার? অনুচ্ছেদ 26। আর্টিকেল 26-এ ধর্মীয় বিষয়গুলির স্বাধীনতার সাথে সম্পর্কিত। 18 হচ্ছে একটি কাঠের বাদুড়কে একটি ড্যাশ বস্তু হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? স্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু, উজ্জ্বল নাকি স্বচ্ছ বস্তু? একটি কাঠের বাদুড়কে একটি ড্যাশ বস্তু হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। যেহেতু কাঠের বাদুড় থেকে কোনো রকমের আলো আসছে না, এখান থেকে আলো এসে প্রতিফলিত হচ্ছে, আমরা এটাকে অস্বচ্ছ বস্তু হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারি। কি বস্তু? অস্বচ্ছ বস্তু হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারি। 19 দেখো, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্বের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের কথা বলা হয়েছে? পার্ট 2।
দেখো, ভারতীয় সংবিধানের পার্ট 1-এ হচ্ছে ভারত সম্পর্কে বলা হয়েছে, ভারতের পরিধি সম্পর্কে, পরিসীমা সম্পর্কে বলা হয়েছে, ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। পার্ট 2-তে হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। পার্ট 3-তে হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। পার্ট 4A-তে মৌলিক কর্তব্যগুলো বলা হয়েছে। তো এগুলো জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। 20 হচ্ছে ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে আমরা প্রতি বছর ড্যাশ তারিখে সংবিধান দিবস উদযাপন করি। অর্থাৎ যেদিনকে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল সেই দিনটা স্মরণ করে প্রত্যেক বছর আমরা কোন দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি। তো 26 নভেম্বর 1949 সালে গৃহীত হচ্ছে, 26 জানুয়ারি 1950 সালে কার্যকরী হচ্ছে। তাই আমরা 26 নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করি, আর 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। 21 দেখব কি আছে। নিচের কোন বইটি মুন্সি প্রেমচাঁদ লিখেছেন? মুন্সি প্রেমচাঁদ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রাইটার, মুন্সি প্রেমচাঁদ এই বইটি লিখেছেন। কোনটি? গীতাঞ্জলি, গোরা। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর, গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তিনটাই যখন আমরা জেনে গেলাম তাহলে স্বাভাবিকভাবে উত্তর হবে নির্মলা। এটা লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। 22 দেখব নিচের কোনটি গঙ্গা নদীর একটি উপনদী? সবরমতী, মাহি, ঘাগড়া নাকি ভীম? গঙ্গার একটা উপনদী। উপনদী বলতে কি, যে নদীটা গঙ্গাতে এসে মিশেছে। তো প্রথমেই এই সবরমতীকে বাদ দেবে। সবরমতী মানে পশ্চিম ভারতের নদী, এটা গঙ্গার সাথে কিছু লেনাদেনা নেই এর। মাহি, ঘরঘরা নাকি ভীম? কারেক্ট আনসার হবে এগুলো হচ্ছে ঘরঘরা বা ঘাগরা, এটা হচ্ছে গঙ্গা নদীর একটা উপনদী। 23 দেখব ব্যাসেল 3 নিয়মগুলি অর্থনীতির নিচের কোন খাতের সাথে জড়িত? এটা অর্থনীতি না পড়লে এই ব্যাপারটা বুঝতে পারবে না, শুধু উত্তরটা জেনে রাখো কোন খাতের সঙ্গে যুক্ত। ব্যাসেল 3 এই যে নিয়মগুলো, এটা ব্যাংকিং এর সঙ্গে যুক্ত, ইকোনমিক্সের ব্যাংকিং এর সঙ্গে যুক্ত। ড্যাশ নবরাত্রির পর দশম দিন দশেরা বা বিজয়া দশমী হিসেবে পালিত হয়? কোন নবরাত্রির পর? দুর্গাপুজো, শারদীয়া বা শারদ নবরাত্রি। শারদ নবরাত্রির পর যে দশম রাত্রি বা দশম দিনটা দশেরা বা বিজয়া দশমী হিসেবে পালন করা, তাহলে শারদ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে হবে এই প্রশ্নগুলো। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতে মহাজনপদের শাসকরা তাদের অঞ্চলের ড্যাশ থেকে ভাগা নামে একটি কর আদায় করতেন। প্রাচীন ভারতে মহাজনপদের শাসকরা তাদের কৃষকদের সঙ্গে ভাগা নামে একটা কর আদায় করত। কাদের সঙ্গে? কৃষকদের। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ঠিক আছে? আর তোমাদের বলে রাখি প্রত্যেককে, যদি তোমরা জিকে পেড বেচে জয়েন হতে চাও তাহলে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে তোমরা 8972745454, এটা হচ্ছে আমাদের ফোনপে গুগল পে নাম্বার। এই নাম্বারে তোমরা 249 পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে, তাহলে জিকে পেড গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেব। আর যদি তোমরা আমাদের পুরো কোর্সটাই নিতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, বলে দেব যে কিভাবে আমাদের কোর্সটা পাবে, ঠিক আছে? আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।